Hello students, today I will discuss about the friction chapter. এই ফ্রিকশন চ্যাপ্টারটি তোমাদের সেকেন্ড ইয়ারের WCS সিলেবাসে আছে। তো ফ্রিকশন মানে আমরা প্রথমেই জানবো যে ফ্রিকশন মানেটা কি। ফ্রিকশন মানে হলো ঘর্ষণ। তো আমাদের প্রথমে এই টপিকটা জানতে হবে সেটি হলো ফ্রিকশন কাকে বলে। তো সংজ্ঞাটা দেখো কী বলেছে, দ্য অপোজিট ফোর্স হুইচ অ্যাক্টস in the opposite direction of the movement of the block is called friction. The opposite force which acts in the opposite direction of the movement of the block is called friction. তো আমাদের ধরো একটা ব্লক, এই যে একটা ব্লক আছে, এই ব্লকটা ধরো একটা সমতলের মধ্যে এই পথে যাত্রা শুরু করছে, এইদিকে যাত্রা করছে। তো এইদিকে যাত্রা করার সময় যে আমাদের ঘর্ষণটা কোন দিকে কাজ করবে, ঠিক তার অপোজিট ডাইরেকশানে কিন্তু আমাদের ঘর্ষণটা কাজ করবে। সেটাই কিন্তু এখানে বলা আছে যে একটা ব্লক যে মুখে আমাদের যাত্রা করবে তার অপোজিট দিকে কিন্তু তার ঘর্ষণটা কাজ করবে। যেমন একটা উদাহরণ দেওয়ার জন্য তোমাকে বলতে পারি যে ধরো একটা গাড়ি চলছে রাস্তার মধ্যে, তো গাড়িটা যখনই আমরা ব্রেক অ্যাপ্লাই করলাম গাড়িটার মধ্যে, তখনই কিন্তু গাড়িটা আস্তে আস্তে থেমে গেল। তো কী হলো না, ঘর্ষণের ফলে চাকার সাথে রাস্তার যে ঘর্ষণ হলো, সেই ফলে ব্রেকটা টিপার ফলে চাকার সাথে রাস্তার একটা ঘর্ষণের সৃষ্টি হলো, সেই ঘর্ষণের ফলে কিন্তু গাড়িটা আমাদের থেমে গেল। ঠিক আছে, তো আমরা এখানে জানবো কি ফ্রিকশন ইজ টু টাইপ। ফ্রিকশন হচ্ছে দু টাইপের, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন এবং ডাইনামিক ফ্রিকশন। এবং এবার আমরা জানবো কি স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলে। দেখো স্ট্যাটিক ফ্রিকশন, তো দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই এ বডি হোয়েন ইট ইজ অ্যাট রেস্ট or when the body tends to move is known as static friction. মানেটা কি না, কোনো একটা বডি যখন রেস্ট পজিশনে থাকবে অথবা সেটা জাস্ট মুভ করার জন্য প্রস্তুতি নেবে বা তৈরি হবে, জাস্ট মুভ করবে, সেই সময় যে ফ্রিকশনটা কাজ করে তাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। মানে গাড়িটা ধরো থেমে আছে, একটা গাড়িতে উদাহরণ দিচ্ছি, গাড়িটা এখন ধরো থেমে আছে, সেই থেমে থাকা অবস্থায় যে ফ্রিকশনটা কাজ করছে, একটা ফ্রিকশন কাজ করছে বা টেন্স টু মুভ, মানে যেই যাত্রা শুরু করছে তখন যে ফ্রিকশনটা কাজ করছে তাকে বলছে স্ট্যাটিক ফ্রিকশন। আর ডাইনামিক ফ্রিকশন কাকে বলে না, দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই এ বডি হোয়েন ইট ইজ ইন মোশন ইজ নোন অ্যাজ ডাইনামিক ফ্রিকশন। মানে কি না, যখন আমার ধরো একটা গাড়িতে উদাহরণ যখন দিচ্ছি তোমাকে, একটা গাড়ি যখন রাস্তায় চলছে, রোডের মধ্যে চলছে, তখন যে মোশন অবস্থায় যে ফ্রিকশনটা কাজ করছে তখন তাকে বলা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। ঠিক আছে, এই ডাইনামিক ফ্রিকশনকে আমরা অনেক সময় কাইনেটিক ফ্রিকশনও বলে থাকি। ডাইনামিক ফ্রিকশনকে আমরা অনেক সময়তে কিন্তু কাইনেটিক ফ্রিকশনও বলে থাকি। তাহলে ডাইনামিক আর কাইনেটিক ফ্রিকশন কিন্তু একই জিনিস। তো একটা মনে রাখবে, স্ট্যাটিক ফ্রিকশন হলো আমার যখন গাড়িটা রেস্ট পজিশনে থাকবে বা টেন্স টু মুভ করবে, মানে মুভ করতে শুরু করবে, তখন যে ফ্রিকশনটা কাজ করে তাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এবং গাড়ি বা যে কোনো বস্তু, যে কোনো বডি যখন কোনো মোশন অবস্থায় থাকবে তখন যে ফ্রিকশনটা কাজ করবে তখন তাকে বলা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন বা কাইনেটিক ফ্রিকশন। তো এরপর আমাদের জানতে হবে এই ফ্রিকশনের অ্যাডভান্টেজ, কী কী সুবিধা আছে ফ্রিকশনের। ফ্রিকশনের সুবিধাগুলি দেখো, ফ্লোরস আর মেড রাফ টু অ্যাভয়েড স্লিপিং। মানে কি, মানে হলো আমাদের যে ধরো মেঝেটা যদি রাফ হয় তাহলে কিন্তু আমরা স্লিপ কাটা থেকে অ্যাভয়েড করতে পারবো, নিজেকে স্লিপ হওয়া থেকে অ্যাভয়েড করতে পারবো। মানেটা কি, মানে ধরো আমাদের যদি ফ্লোরসটা পুরোপুরি রাফ হয়, মানে যদি প্লেন না হয়, যদি ধরো খুব প্লেন হয়, সেখানে কিন্তু আমাদের ঘর্ষণ আমাদের পায়ের সাথে কাজ করবে না বা জুতোর সাথে কাজ করবে না, তার জন্য আমরা কিন্তু সেখানে স্লিপ কাটতে পারি। কিন্তু যদি ঘষা কোনো মেঝে হয় তাহলে কিন্তু সেখানে আমাদের ফ্রিকশনটা কাজ করার ফলে আমরা কিন্তু পড়ে যাব না। এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ। নেক্সট দেখো, এ ল্যাডার লিনিং এগেনস্ট এ ওয়াল। মানে কি না, একটা ল্যাডার মানে হচ্ছে মইটা যে ওয়ালের সাথে, মানে দেওয়ালের সাথে যে জুড়ে থাকে, সেই আমরা এবং মই পেয়ে যখন মানুষ কোনো কাজ করে তখন এই যে মইটা দেওয়ালের উপর লেগে আছে, সেই জিনিসটা কিন্তু একমাত্র ঘর্ষণের ফলে সৃষ্টি। যদি ঘর্ষণ না থাকতো দেওয়ালের মধ্যে তাহলে কিন্তু মইটা স্লিপ কেটে পড়ে যেত, তাহলে কিন্তু আমাদের বিপদ ঘটতে পারতো। ঠিক আছে, 3 নম্বর দেখো, ব্রেকস আর অ্যাপ্লাইড টু দ্য হুইলস অফ ভেহিকেল টু স্টপ দেম। মানে কি, আমি তোমাকে আগেই উদাহরণটা দিয়েছিলাম না, আমরা যে গাড়ি ধরো কোনো রাস্তায় রোডে গাড়ি চালাচ্ছি বা সাইকেল চালাচ্ছি বা মোটর সাইকেল চালাচ্ছি, তো এইখানে আমরা কি করছি না, ব্রেক প্রেস করছি। তো ব্রেকটা প্রেস করার ফলে আমাদের কি হচ্ছে না, আমাদের যে ভেহিকেল যানবাহনটা তার কিন্তু হুইলের সাথে আমাদের রোডের কিন্তু একটা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, ওই ঘর্ষণের ফলে কিন্তু আমাদের গাড়িটা থেমে যাচ্ছে। এটা হচ্ছে একটা ভালো অ্যাডভান্টেজ। নেক্সট আসছি ডিসঅ্যাডভান্টেজ। আমরা যেমন ফ্রিকশনের কিছু অ্যাডভান্টেজ পেয়ে থাকি, ঠিক সেরকমই কিছু ডিসঅ্যাডভান্টেজও পেয়ে থাকি। ডিসঅ্যাডভান্টেজটা কি দেখো, রিডাকশন ইন এফিসিয়েন্সি অফ দ্য মেশিন। মানে রিডাকশন ইন এফিসিয়েন্সি অফ দ্য মেশিন মানে কি না, মেশিনের দক্ষতা কিন্তু কমে যায়। কেন, সাপোজ ধরো যে আমি যে গাড়ি নিয়ে উদাহরণ দিচ্ছি, সেই গাড়িটা নিয়ে ধরো আমরা গাড়িটা রাস্তায় চলতে বিগত অনেক দিন ধরে চলছে, আমরা ব্রেক অ্যাপ্লাই করছি, তার ফলে আমার গাড়িটা থেমে যাচ্ছে। সেটার জন্য চাকাটা রাস্তার সাথে কিন্তু ঘর্ষণের ফলে আমাদের গাড়িটা থেমে যাচ্ছে। তো একদিন ঘষতে কিন্তু চাকার যে বিটগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এর ফলে কী হয়, চাকার দক্ষতাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, তখন আমাদেরকে চাকাটা আবার চেঞ্জ করতে হয়, যে আমাদের হুইলটা সেটা কিন্তু চেঞ্জ করতে হয়। তো এর ফলে ডিসঅ্যাডভান্টেজ কি, মেশিন বা যে কোনো মেশিনে আমাদের যখনই
আমরা কোনো ফ্রিকশন সৃষ্টি হয়, যেমন ধরো কোনো একটা হ্যাকসো ব্লেড দিয়ে কোনো একটা মেটালকে কাটছি, তখন ঠিক কাটতে কাটতে কিন্তু ঘর্ষণের ফলে কিন্তু মেটালটা কাটছে, কিন্তু 2বার 3বার কাটার পর কিন্তু সেই হ্যাকসোটা দিয়ে কিন্তু আমি আর কিন্তু মেটালটা কাটতে পারবো না। কেন পারবো না? তার দক্ষতা কিন্তু কমে যাচ্ছে। নেক্সট কী আছে, জেনারেশন অফ হিট রিকোয়ারিং ইউজড অফ কুলেন্ট ইন দ্য মেশিন অপারেশন। মানে আমাদের এই ঘর্ষণের ফলে কিন্তু হিটের জেনারেশন হয়, তাপের উৎপন্ন হয়। তো তাপ উৎপন্ন করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন রকম কুলেন্ট ইউজ করতে হয়। তো কুলেন্ট ইউজ করা মানে একটা এক্সট্রা খরচা হয় আমাদের। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ যে আমাদের যে কোনো জায়গায় ঘর্ষণের ফলে কিন্তু তাপের উৎপন্ন হয়, সেটাকে তাপটাকে রিমুভ করার জন্য। ধরো উদাহরণ দিচ্ছি, কোনো একটা মেটালকে আমরা যখন হ্যাকসো দিয়ে কাটবো, তো হ্যাকসো ব্লেড দিয়ে যখন কাটছি তখন কিন্তু আমরা কুলেন্ট হিসেবে জল ইউজ করি, সেখানে আর কি কাটিং অয়েল ইউজ করতে পারি আমরা। তো এখানে যে আমরা যে সমস্ত মানে লুব্রিকেশন যে জিনিসটা ইউজ করতে হয়, তো আমরা যেহেতু লুব্রিকেশন ইউজ করছি না, এখানে যেহেতু আমাদের কুলেন্ট ইউজ করে হিসেবে জল আমরা মাঝে মাঝে ইউজ করে থাকি। তো এই যে তার জন্য কী হচ্ছে না, হিট যে জেনারেট হচ্ছে ওখানে, সেই হিট জেনারেশনের ফলে মেটালটা কিন্তু ভেঙে যেতে পারে, ফাটল ধরতে পারে। তার জন্য আমাদের কুলেন্ট একটা ইউজ করতে হবে, মানে একটা এক্সট্রা খরচা কিন্তু আমাদেরকে এখানে করতে হচ্ছে। ঠিক আছে, এটা হলো একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। এরপর আসি মেথড অফ রিডিউসিং ফ্রিকশন, মানে ফ্রিকশনটা আমরা কীভাবে রিডিউস করব। তো 1 নম্বর দেখো দিচ্ছে ইউজ অফ লুব্রিকেন্টস, মানে আমরা বিভিন্ন রকম লুব্রিকেটিং অয়েল যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো এখন আমরা মেশিনে দেবো, তার ফলে কিন্তু ঘর্ষণটা অনেকটা কমবে, মানে স্মুথলি কিন্তু মেশিনটা রান হবে। নেক্সট আসছি ইউজ অফ বল অ্যান্ড রোলার বিয়ারিং। মানে সাপোজ ধরো আমরা দেখেছি সাইকেলে যে আমরা বল বিয়ারিং লাগাই, লাগার ফলে আমাদের চাকাটা কিন্তু খুব স্মুথলি ঘুরে। তো যদি বল বেয়ারিংটা না লাগানো থাকে তাহলে কিন্তু চাকাটা মাঝে মাঝে আটকে যেতে পারে, তার ফলে ঘর্ষণের ফলে কিন্তু কোনো ক্ষতির সৃষ্টি হতে পারে। তার জন্য আমাদের কী হয় না, মেশিনটা যদি স্মুথ করবো, ফ্রিকশনটা মানে ঘর্ষণটা যাতে কমাবো, তার জন্য বল বিয়ারিং বা রোলার বিয়ারিং আমরা ইউজ করে থাকি। এছাড়াও আছে কিন্তু কি না পলিশের মাধ্যমেও কিন্তু আমরা অনেক সময় ঘর্ষণটাকে নষ্ট করতে পারি। মানে কোনো একটা জায়গায় কোনো একটা মেটালকে ধরো বা কোনো জায়গায় যদি আমরা কন্টিনিউ পলিশ করতে থাকি, তাহলে কিন্তু সেখানে ঘর্ষণ আর সৃষ্টি হবে না। ঠিক আছে, এটা হলো মেথড অফ রিডিউসিং ফ্রিকশন, মানে ফ্রিকশনটা আমরা কীভাবে রিডিউস করবো। আচ্ছা, এরপর আসছি আমরা নর্মাল রিয়াকশান হচ্ছে খুব ভালো টপিক একটা ফ্রিকশন চ্যাপ্টারের মধ্যে। দেখো কি বলছে না, দ্য অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্টেড বাই দ্য সলিড অন দ্য সারফেস অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টস আপওয়ার্ড ভার্টিক্যালি ফ্রম দ্য সারফেস, দ্য রিয়াকশন ইজ কল্ড নর্মাল রিয়াকশন, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই আর। মানে সাপোজ ধরো কোনো একটা বডিকে বা বস্তুকে আমরা যখন কোনো সমতলের উপর রাখবো, তখন কিন্তু বস্তুটার যে ওয়েট বা ওজন, সেই সমপরিমাণ ওজনটা কিন্তু সেই সমতলটার উপর একটা চাপ দেয় বা প্রেসারের সৃষ্টি করে। যার যদি 2 কেজি ওয়েট হয় একটা বস্তুর, সেই 2 কেজি কিন্তু সমতলটার উপর একটা ডাউনওয়ার্ড প্রেসার বা ডাউনওয়ার্ড চাপ কিন্তু 2 কেজি সে দিচ্ছে। ঠিক এটা যখন আমাদের ডাউনওয়ার্ড চাপ, ঠিক সমতলটাও কিন্তু সমপরিমাণ একটা রিয়াকশান বা চাপ আমরা কিন্তু সলিডের উপর দিচ্ছে। যেমন ধরো আমি এখানে দিচ্ছি একটা ব্লক আছে, এই ব্লকটা এই সমতলটার উপর আমরা রেখেছি, তো এই ব্লকটার যে ওয়েট ডাব্লু, সেই ডাব্লুটা কিন্তু এদিকেও সে প্রেসার দিচ্ছে, ডাউনওয়ার্ড সে প্রেসার দিচ্ছে। ঠিক নর্মাল রিয়াকশান কিন্তু সমতল এই সেম ওয়েটের যে প্রেসারটা সেটা কিন্তু উপর দিকে মানে আপওয়ার্ডলি রিয়াকশান দিচ্ছে। এই রিয়াকশানটাকে বলা হচ্ছে আমাদের নর্মাল রিয়াকশান, যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি আর। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন যে নর্মাল রিয়াকশানকে আমরা কী দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে বড় হাতের আর, এবং আমরা এখানে বলতে পারি ডাব্লু সমান আর, কারণ এই যে ডাব্লুটা আর এই আরটা কিন্তু মানটা সমান। যতটা পরিমাণ সে ডাউনওয়ার্ড চাপ দিচ্ছে, তার ওজনটা যতটা পরিমাণ ততটাই চাপ দিচ্ছে, ঠিক ততটা পরিমাণ কিন্তু রিয়াকশান আপওয়ার্ড চাপ কিন্তু আমাদের সমতল কিন্তু অপর দিকে দিচ্ছে আপওয়ার্ডস। ঠিক আছে, তো নেক্সট আসছি লিমিটিং ফ্রিকশনও কিন্তু একটা ফ্রিকশনের ভাগ। যেমন আমরা বলেছিলাম যে স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন, ঠিক সেরকম লিমিটিং ফ্রিকশনও কিন্তু একটা ভাগ। কি বলছে দেখো ভালো করে, হোয়েন 2 dry surface move stacking each other, the friction is created between them. As the force is increased, the friction is also increased. মানে কি, যখন দুটো ড্রাই সারফেস একে অপরের সাথে মুভ স্ট্রাইক করছে, তখন কিন্তু সেখানে ফ্রিকশন সৃষ্টি হচ্ছে, এবং ফ্রিকশনটা যত আমার মোশনটা বাড়াবো, যত আমি গতিটা বাড়াবো, ফোর্সটা যত বাড়াবো, তত কিন্তু আমার ফ্রিকশনটাও বাড়তে থাকবে, মানে ঘর্ষণটা বাড়তে থাকবে। তারপর কি বলছি দেখো, হোয়েন দ্য ফ্রিকশন বিকামস ম্যাক্সিমাম অ্যান্ড টেন্ডিং টু স্টপ দ্য মুভমেন্ট অফ দ্য সলিড, দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই এফ। মানে কি, মানে একটা সময় চলতে চলতে যখন ফ্রিকশনটা আমার একটা ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে চলে যায়, যেখানে যে গাড়িটাকে এবার মনে হয় আমার থামাতে হবে, মানে আমাকে স্টপ করতে হবে মুভমেন্টটাকে, সলিডের মুভমেন্টটাকে স্টপ করে দিতে হবে, নাহলে কিন্তু কোনো ক্ষতি হতে পারে। ঠিক সেই যে পিক পয়েন্টটা, সেই যে টপ লেভেল যে পয়েন্টটা, ম্যাক্সিমাম পয়েন্টটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। সেখানে যে ফ্রিকশনটা কাজ হয় সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। দি ম্যাক্সিমাম ফ্রিকশন ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। এই ফ্রিকশনটা আমাদের রিপ্রেজেন্ট করা হয় এফ।
এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে লিমিটিং ফ্রিকশন কী দ্বারা ডিনোট করা হয় না এফ দিয়ে। সাপোজ ধরো একটা ব্লক আছে, এই ব্লকটা যখন আমরা এদিকে জার্নি করছে, এদিকে যাত্রা শুরু করছে, মুভ করছে, তখন কিন্তু লিমিটিং ফ্রিকশনটা কিন্তু এফ এদিকে কাজ করছে, অপোজিট তার কাজ করছে। তাহলে আমাদের এখানে কী বুঝতে হবে না যে ম্যাক্সিমাম যে ফ্রিকশন সেটাকেই বলা হচ্ছে আমাদের কি না লিমিটিং ফ্রিকশন। বুঝে গেছে। নেক্সট আসছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক একটা এই ফ্রিকশন চ্যাপ্টারের। তো দেখো কী বলছে, ফার্স্টে এটা দেখো, নিচেটা দেখো, দ্য রেশিও বিটুইন দ্য লিমিটিং ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড দ্য নর্মাল রিয়াকশন ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। মানে কি রেশিও আমাদের যে লিমিটিং ফ্রিকশন যেটা বললাম আমরা, লিমিটিং ফ্রিকশনের ফোর্স মানে লিমিটিং ফ্রিকশন ডিভাইডেড বাই নর্মাল রিয়াকশন, তাদের যে রেশিওটা সেটাকেই বলা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যাকে আমরা মিউ দিয়ে ডিনোট করতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি দেখো মিউ সমান এফ বাই আর। এফ কাকে বলেছি, এফ আমি বলেছি লিমিটিং ফ্রিকশনকে, লিমিটিং ফ্রিকশন আর নর্মাল রিয়াকশনের রেশিওকে বলা হচ্ছে আমার মিউ। তাহলে এফ বাই আর সমান মিউ। তাহলে আমরা এখানে কোনাকুনি গুণ করে কী বার করতে, এফ সমান মিউ আর, মিউ ইন্টু আর। এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে কিন্তু আমাদের সব অঙ্ক হবে। এখানে একটাই সূত্র, মেন সূত্র, এখানে এফ সমান মিউ ইন্টু আর। কোথাও যদি আর বার করতে বলে তাহলে আমরা এখান থেকে আর কী করে বার করবো না, আমরা জানি কি এফ সমান মিউ ইন্টু আর, মিউ ইন্টু আর। তাহলে আমরা লিখতে পারি আর সমান কিন্তু এফ বাই মিউ। এটাও আমরা কিন্তু একটা সূত্র, যেখানে যদি কোথাও বলে যে নর্মাল রিয়াকশন বার করতে হবে তার জন্য কিন্তু সূত্র, ঠিক আছে। তো এখানে আরেকবার দেখো এই জিনিসটাই, হ্যাঁ লিমিটিং ফ্রিকশনাল ফোর্স উইল বি প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন। এটা যে সেকেন্ড সংজ্ঞাটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের, সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন কিন্তু নর্মাল রিয়াকশনের সাথে সমানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক আর, যখনই সমানুপাতিক চিহ্নটা আমি সমান করলাম তখনই কিন্তু আমি একটা কনস্ট্যান্ট নিয়ে নেব। তাহলে এফ সমান আর ইন্টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে কিন্তু মিউ। তাহলে এফ সমান মিউ ইন্টু আর, এই আর ইন্টু মিউ আছে সেটাকে আমি লিখলাম কি এফ সমান মিউ ইন্টু আর। তাহলে টোটাল যে টপিকটা হলো সে মেন যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এফ সমান মিউ ইন্টু আর। এটা হচ্ছে মেন সূত্র। এবারে কোথাও তোমাদেরকে বলে দেবে মিউর মান দিয়ে দেবে, কোথাও আর এর মান দিয়ে দেবে, এবার তোমাদের এফ বার করতে বলবে। এই আর এর মান আমি কী করে দেওয়া আছে বুঝবো না, কোথাও যদি বলে যে ওয়েট WEIGHT, এই ওয়েটটা আমার যখনই বলে দেবে ধরো 2 কেজি ওয়েট দিয়েছে, ঠিক আমি তখনই ধরে নেবো আর আমার 2 কেজি। কারণ কি না ওই ওয়েটটাই হচ্ছে আমার নর্মাল রিয়াকশন হিসেবে কাজ করে, কারণ সমপরিমাণ ওয়েট যেটা দেয় ঠিক সমপরিমাণ আমার রিয়াকশন কিন্তু আমি সমতল আমাকে দেয়, তার জন্য এই ওয়েট যেখানে টার্মটা থাকবে সেটাই হচ্ছে আমার নর্মাল রিয়াকশন। আর মিউ বলা থাকবে মিউ সাইন, এটা মিউর মান সবসময় মনে রাখবে যে 1 থেকে ছোটো হয়, মানে পয়েন্ট সামথিং কিছু একটা হলো, ধরো 0.5। তাহলে এফ বার করতে বললো, তাহলে এফ বার করবো কী করে আমি 2 ইন্টু 0.5, সেটা হচ্ছে আমার এফের মান, ঠিক আছে। এটা হলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ফোর্স অফ ফ্রিকশন বার করার নিয়ম। এটাই হলো টোটাল ফ্রিকশন চ্যাপ্টার। তো ভালো করে চ্যাপ্টারটা ভালো করে দেখে নিও সবাই, ইউটিউব ভিডিও ভালো করে দেখে নেবে। থ্যাংক ইউ।